ঈদ মানে আকাশে নতুন চাঁদ, ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ, ঈদ মানে মেহেদি রাঙা হাত। হাজারো প্রতিকূলতার মাঝে সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। ঈদ এলে হয় কত কেনাকাটা, কত আনন্দ ফুর্তি, ধনী গরিব একসাথে হয়ে ঈদের নামাজে সামিল হওয়া, সব দুঃখ কষ্ট ভুলে সবাই মিলে একসাথে ঈদের আনন্দে মেতে ওঠা। দেশ বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের লম্বা একটা ছুটি কাটিয়ে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি সাজিয়েছি ঈদের আগের দিন এবং ঈদের দিনের কিছু কিছু অংশ নিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। যেহেতু আগামীকাল ঈদ, তাই আমি আমার বাসাটাকে একটু নতুন করে সাজিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলের ম্যাট রানারগুলো একটু চেঞ্জ করে নিয়েছি। এটা দেওয়াতে ডাইনিং এর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এরপর চলে আসলাম রান্নার আয়োজনে। তো আমি কিন্তু ঈদের আগের দিনেই সবকিছু রান্না করে রাখি। ঈদের দিন সকালে শুধুমাত্র রাইসটা রান্না করি। সবকিছু আমি যেহেতু একা হাতে করি, তাই আমি আগের দিনেই করে রাখি, এতে করে আমার জন্য অনেক বেশি সহজ হয়। এবারের ঈদটা আমরা কিন্তু বাসায়ই করেছিলাম। প্রথমে আমি জর্দা রাইসটা রান্না করব। তো জর্দা রান্না করার জন্য ঘিয়ের মধ্যে আমি কিছু কিশমিশ ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কয়েক রকমের বাদাম নিয়েছি, বাদামগুলাকেও একটু ভেজে নিয়েছি। এখানে আছে পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। এরপর দিয়েছি দারুচিনি, এলাচ আর লং। জর্দার মধ্যে কিন্তু লং এর ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই এখানে আমি লং এর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। চিনি গুঁড়া চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম, তো মশলাটা একটু ভেজে তারপর আমি চালটা দিয়েছিলাম। চাল দেওয়ার পরে এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নাই। যেভাবে পোলাওর চালটা আমরা ভাজি ওইভাবে ভাজা লাগে না। হালকা একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি। 1.5 কাপ চালের জন্যই এখানে আমি পানি দিয়েছি 3 কাপ। এরপর দিয়েছি জাফরান ফুড কালার, এটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে কিন্তু জর্দার স্বাদটা কয়েক গুণে বেড়ে যায়। পানিটা পুরোপুরি শুকিয়ে যাবার পর দমে বসানোর আগে আমি এটার মধ্যে দিয়েছি আগে থেকে ভেজে তুলে রাখা বাদাম, কিশমিশ আর পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়েছি গুঁড়া দুধ। এ পর্যায়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে দমে বসিয়ে রেখে দিব। আমি কিন্তু এভাবেই এক পাতিলে জর্দাটা খুব সহজে রান্না করে ফেলি, ঝামেলা ছাড়া। জর্দাটা দমে বসিয়ে এই সাইডে আমি নওয়াবি সেমাইটাও রান্না করে নিব। প্রথমে আমি ঘিয়ের মধ্যে বাদামগুলা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়েছি কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লাসা সেমাই। সেমাইগুলাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। সেমাইগুলা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর গুঁড়া দুধ। এ পর্যায়ে আরো কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে নিব। এখন আমি সেমাইয়ের মধ্যে দেওয়ার জন্য মালাইটা রেডি করে নিব। এখানে আমি নিয়েছি 1 লিটার গরুর দুধ। দুধটা ভালোভাবে জাল হবার পর এটার মধ্যে দিয়েছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এটার মধ্যে আমি কিন্তু 1 কাপ গুঁড়া দুধও দিয়েছিলাম, তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। 1/2 কাপ গরুর দুধের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিয়েছি। আর এখন আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। গুঁড়া দুধ দিলে কিন্তু মালাইটা দ্রুত ঘন হয়ে যায় আর খেতেও ভালো লাগে। ফ্লেভারের জন্য এখানে দিয়েছি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এ পর্যায়ে আরো কিছুক্ষণ জাল করে যখন মালাইটা এরকম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। ভেজে রাখা লাচ্ছা সেমাইটা আমি কিন্তু সার্ভিং বাটিতে প্রথম লেয়ারটা দিয়ে নিয়েছিলাম। এরপর আমি মালাইটা গরম গরম থাকা অবস্থাতেই দিয়ে দিয়েছি। এখন আমি বাকি সেমাইটা উপরে দিয়ে দিচ্ছি।
এরপর দিয়েছি কিছু কিশমিশ আর কিছু বাদাম। দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কিছু চেরি ফলও দিয়ে দিচ্ছি। জর্দা রাইসটাও আমি কিন্তু একটা সার্ভিং বাটিতে নিয়ে নিয়েছিলাম। এরপর কিছু বাদাম আর কিশমিশ দিয়েছিলাম আর কিছু মোরব্বাও দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি বেবি সুইটস মিষ্টিগুলা, এগুলাও কিন্তু আমি নিজে বানিয়েছি বাসায়। রাইস কুকারে আমি কিন্তু অনেক আগে 2 লিটার দুধ জাল করতে বসিয়েছিলাম। তো দুধ কিন্তু জাল করে একদম ঘন করে আমি 1 লিটার বানিয়ে নিয়েছি। দুধটা যখন একদম ঘন হয়ে গিয়েছিল সে পর্যায়ে আমি রাইস কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। এরপর হালকা একটু ঠান্ডা করে এটার মধ্যে আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি। গুড়টা সুন্দর মতো মেশানোর পর আমি আবারও রাইস কুকারটা অন করে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। গুড় দিলে অনেক সময় কিন্তু দুধ ফেটে যায়, যার কারণে দুধটা হালকা একটু ঠান্ডা করে গুড় মেশাতে হবে, তাহলে কিন্তু আর দুধ ফাটবে না। এরপর দুধটা ফ্যানের নিচে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। যখন কুসুম গরম অবস্থাতে এসেছে সে পর্যায়ে আমি কিন্তু এখানে নিয়েছি টক দই। টক দইটা সুন্দর করে ফেটে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। গুড়ের এই দইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। জাইমা আফরিন ব্লগ থেকে আপু বলেছিলেন গুড়ের দই কিভাবে বানাই সেটা যেন একটু শেয়ার করি, তো আপুর জন্যই শেয়ার করলাম। দইয়ের সঙ্গে দুধটা খুব সুন্দর করে ফেটানোর পর আমি বাকি দুধটা ঢেলে দিয়েছি। এরপর আরো কিছুটা সময় সুন্দর করে নেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখন 7 থেকে 8 ঘন্টার জন্য আমি ওভেনের মধ্যে রেখে দিব। ওভেনটা আমি কিন্তু আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। এরপর আমি কিন্তু মাংসগুলাও রান্না করে নিয়েছি। গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি আর হাঁসের মাংস রান্না করেছি। হাঁসের মাংস আর গরুর মাংস আমি কিন্তু চুই ঝাল দিয়ে রান্না করেছিলাম। পোলাও, রোস্ট, বিরিয়ানি মাইমুনার বাবা যেহেতু খেতে পছন্দ করে না, তাই আমি মাংসগুলা এভাবে সিম্পল ঝাল ভুনা করেছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাগরিবের আজান দিবে। দেখতে দেখতে রহমতের রমজান মাসটা কিভাবে যে শেষ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। খুবই বিষণ্ণতা কাজ করছিল, অনেক বেশি খারাপ লাগছিল আর আফসোস হচ্ছিল। জানি না আল্লাহ ক্ষমা করেছেন কিনা, আমার জীবনে আগামী বছরের রমজান মাসটা পাবো কিনা। তো এইসব ভেবেই অনেক বেশি কান্না পাচ্ছিল। বারবার শুধু মনে হচ্ছিল আর মাত্র কয়েক মিনিট, এরপরেই তো রহমতের বাতাস বন্ধ হয়ে যাবে। তো আমরা সবাই ইফতার করার পরে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এরপর একটু ইমার্জেন্সি কাজে মাইমুনার বাবার সঙ্গে বাইরে গিয়েছিলাম। সকালের দিকে আমি কিন্তু পুরো বাসাটাকে সুন্দর করে গুছাতে পারি নাই। ডাইনিং টেবিলটা গোছানোর পরে আমি রান্নাবাড়ার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সারা দিনে আমি কিন্তু অনেক রান্না করেছি, আপনাদের সঙ্গে তো আর সব শেয়ার করা হয় নাই। মাইমুনার বাবার জন্য আমি কিন্তু কয়েক রকমের সবজিও রান্না করেছিলাম। চাঁদ রাতে সবাই মেহেদি লাগালেও আমরা কিন্তু তার একদিন আগেই মেহেদি লাগিয়েছিলাম, কারণ আমার 3 প্রিন্সেস মেহেদি লাগানোর জন্য একদম অস্থির হয়ে যাচ্ছিল। তো ওদেরকে লাগিয়ে দিয়েছিলাম, পাশাপাশি আমিও লাগিয়েছিলাম। লাইটগুলা তো আগেই লাগানো ছিল, শুধুমাত্র ঘুমানোর আগে আমি সব লাইটগুলা জ্বালিয়ে দিয়েছিলাম। আর লাইটগুলা জ্বালানোর পরে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, অর্থাৎ ঈদের দিনের ভিডিও। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল সকাল চলে আসলাম কিচেনে, এখন আমি রাইসটা রান্না করে নিচ্ছি। তো রাইসটা রান্না করার জন্য আমি কিন্তু পানির মধ্যে দিয়েছিলাম শাহি জিরা, স্বাদ অনুযায়ী লবণ আর একটা স্টার মশলা। বাসমতি চালটা আমি কিন্তু 2 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা যখন সুন্দর মতো ফুটে গিয়েছিল তখন কিন্তু আমি চালটা দিয়েছিলাম। আর চালটা 80% সেদ্ধ হবার পর আমি ছেঁকে নিয়েছি পানি থেকে। এরপর ঘি দিয়েছিলাম, এরপর রাইসটা দিয়ে আমি উপর থেকে একটু জাফরান ফুড কালার দিয়েছি। এখন রাইসটা আমি দমে বসিয়ে রেখে দিব। এদিকে মাইমুনার বাবা রেডি হয়ে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে। আমাদের এখানে ঈদের জামাত হবে 2টা, প্রথমটা শুরু হবে 8:30টায়। আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু মাইমুনার বাবাকে গুছিয়ে দিচ্ছিলাম। ও নামাজ পড়তে যাবার পর আমি কিন্তু রান্নাগুলা শেষ করে সব খাবারগুলা টেবিলে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু গোসলও করে নিয়েছি, যাতে করে মাইমুনার বাবা বাসায় আসার পর আমরা সবাই মিলে একসঙ্গে সকালের খাবারটা খেতে পারি। মাইমুনার বাবা যেহেতু মিষ্টি জাতীয় খাবার খুব বেশি একটা খেতে পারে না, ওর সমস্যা হয়, যার কারণে আমি ওর জন্য বাসায় গুড়ের রসগোল্লা বানিয়েছিলাম। এরপর গুড়ের রসমালাই বানিয়েছিলাম আর গুড়ের দইটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। খুবই হালকা মিষ্টি দিয়েছিলাম। এইবার কিন্তু বাইরে থেকে কোনো মিষ্টি কেনা হয়নি, তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি। মাইমুনার বাবা কিন্তু ঈদের একদিন পরেই অসুস্থ হয়ে গিয়েছিল।
এই রাইসটা মাইমুনার বাবা অনেক পছন্দ করে, তাই ওর কথা ভেবেই আমি প্রত্যেকবার ঈদের সময় এই রাইসটা রান্না করি। ও যেহেতু পোলাও, বিরিয়ানি, রোস্ট এইগুলা খেতে পারে না, তাই প্রত্যেকটা খাবার আমি ওর কথা মাথায় রেখেই রান্না করেছি, যাতে করে ও একটু হলেও খেতে পারে। জাফরান ফুড কালার দিয়েছিলাম যাতে করে রাইসটা দেখতে একটু কালারফুল হয়, আকর্ষণীয় লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। খাবারগুলা টেবিলে দিয়ে এরপর আমি কিন্তু রুমগুলাও গুছিয়ে নিয়েছি। সামনে যেহেতু পহেলা বৈশাখ, তো ঈদ এবং বৈশাখকে কেন্দ্র করেই আমি সুন্দর এই বেডশিটটা পেরেছি, যেটা পাড়ার পরে আমার পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কিন্তু যশোরের ঐতিহ্যবাহী একটি নকশি বেডশিট। এখানে কিন্তু কুলা, কলস, তবলা আরো অনেক কিছু দিয়ে সুন্দর এই বেডশিটটি সেলাই করা হয়েছে। বাংলা সংস্কৃতির যা কিছু আছে সবকিছুই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা দেখতে অসাধারণ। পাশের রুমটাতে আমি সুন্দর এই বেডশিটটি পেরেছি। এটা দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগছে। ঈদের দিন শুধু তো নিজে সাজলে হবে না, পুরো বাসাটাকেই সুন্দর করে সাজাতে হবে। আমি তো নিজে সাজার থেকেও পুরো বাসাটাকে সাজাতে বেশি পছন্দ করি, যেটা আমার ভীষণ ভালো লাগে। নিজের জন্য শপিং করতে ভুলে গেলেও আমি কিন্তু আমার বাসার জন্য শপিং করতে একদমই ভুল করি না। নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করার থেকেও আমি যখন আমার ঘর সংসারের কোনো জিনিস কেনাকাটা করি তখন কিন্তু অনেক বেশি আনন্দ পাই। এরপর আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার লিভিং রুমে। আজ কিন্তু সোফার কভারগুলা তুলে ফেলেছি, আর সোফার কভারগুলা তোলাতে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এভাবেই কিন্তু আমি আমার বাসাটাকে নিজ হাতে পরম যত্ন এবং মমতায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর পুরো বাসাটা গোছানোর পর বাসার যে কোনায় যাচ্ছিলাম সেখানেই যেন একটা প্রশান্তির ছোঁয়া পাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার বাসা হচ্ছে আমার স্বর্গ, আমার সুখের নীড়। সকালে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আমার 3 প্রিন্সেসকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তবে অনেক বেশি গরম ছিল। আমরা ইজি বাইকে করে ঘুরেছিলাম। অনেক বেশি রোদ আর গরম থাকায় আমরা কিন্তু কোথাও নামি নাই। তো সকালের দিকে এভাবেই কিন্তু ঘুরেছিলাম। আমরা একটু বিমানবন্দর ওই রোডে গিয়েছিলাম, ওই রোডটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমরা ঈদের পরের দিন বিকেলে গ্রামে গিয়েছিলাম। আর রাত থেকেই মাইমুনার বাবা অসুস্থ হয়ে যায়, ওর গরম লেগে জ্বর আসে এবং অনেকবার বাথরুমও হয়েছিল, যার কারণে পরের দিন একদম সকালে আবার বাসায় চলে আসছিলাম। ওর অবস্থা অনেক খারাপ ছিল। তো গ্রামে যাওয়ার সময় আমি কোনো ভিডিও করি নাই, বিকেলে গিয়েছিলাম তাই। 1-2 দিন থাকতে চেয়েছিলাম, তাই ভেবেছিলাম পরে ভিডিও করব, তবে যেহেতু চলে আসছিলাম তাই আর করা হয়নি। বাচ্চাগুলোর মন অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওরা গ্রামে যেতে অনেক পছন্দ করে, তবে কিছুই করার ছিল না, চলে আসতে বাধ্য হয়েছিলাম। এরপর আমরা কিন্তু পয়লা বৈশাখেও কিছুই করি নাই, কারণ মাইমুনার বাবা যেহেতু অসুস্থ ছিল তাই মনটা ভীষণ খারাপ ছিল। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার কিন্তু বিপদ একটার পরে একটা লেগেই থাকে। বিপদ যেন কিছুতেই আমার পিছু ছাড়তে চায় না। কখনো আমি অসুস্থ থাকি, তো কখনো মাইমুনার বাবা। আর আমরা দুইজন সুস্থ থাকলে বাচ্চারা যে কোনো একজন অসুস্থ থাকবে। তো এভাবেই কিন্তু আমরা পর্যায়ক্রমে কেউ না কেউ অসুস্থ থাকি। তারপরেও বলবো আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার থেকেও অনেক মানুষ অনেক খারাপ আছেন, তো তাদের কথা ভাবলে আমার কষ্ট আমার কাছে কষ্টই মনে হয় না। আল্লাহ কিন্তু আমাদেরকে সব সময় বিপদ আপদ দিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন, যার কারণে বিপদ আসলে আমাদের কিন্তু অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে। বিকেলে আমরা আবারও ঘুরতে বেরিয়েছিলাম, যশোর জেজ গার্ডেনে গিয়েছিলাম। তো ভিতরে আমরা ঢুকি নাই, মাইমুনার বাবা আর সাউদা ঢুকেছিল। ওখানে সুন্দর একটা ওয়াটার পার্ক আছে, তো এই ভিডিওটুকু মাইমুনার বাবা করেছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।